আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এনসিপি পোলাপন দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, দুইজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে, খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইর থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করত। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপায় আছে, যে কোনো সময় চাকরি টাকরি চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়। এবং লোকাল যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপিতে গিয়ে তারা ভবিষ্যৎ গড়বে। অনেকে গড়েছেও গত 2 বছর হান্নান মাসুদের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে, এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আমোদ আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকরে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা, আপনারা জানেন মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল। যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকে দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো, পুলিশ আসো। পুলিশ ওইখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি সবিজয় স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাতে ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে, এবং বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগ তোর গান কেস তাদের ভাষায়, বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে, এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন, এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে, আমি হচ্ছে একটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যায় মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি, সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন, দুনিয়ার সব মেধাবী পোলাপান শিবির করে। আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজনের শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলা আয়োডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাঙ্গু সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যাক,
রাশমিকা মান্দারকার সাহেব বললেন যে হ্যাঁ 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টির শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নেই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সত্যতার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর লোকজন বলছে তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই দিন মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচা আছে কি না আছে সেটা জানে না, মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচা আছে কি মরে আছে মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপি ওইটা বলছে আমগারে পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধ নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলা দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো আর গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে, না হয় 20-30 হাজার টাকা জিনিস। তারপরে কি হইলো, তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে দুই নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখে বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খাই ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম, ওই যে বললাম বাপের নামের রেজিস্ট্রেশন ঠিক নাই। আচ্ছা, সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক ছাপড়ি বলি, কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা গেছে, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বুধে মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকাও খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুপড়ি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরেন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এই এগোনোর কি বলা যায় ফরম্যাট হিসেবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপর আমাদের ওই যে মোংলা মাসুদ যাই হোক, আপনারা বুঝতেছেন ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ শো, এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে। এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি যারা সংসদে যেতে পারে নাই, তাদেরকে পিডানো হবে। এরা এই পিডানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীল ভাবে কথা বলে। আমি দেখলাম যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জি.কে. গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জি.কে. গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবরিয়া মার্ডার কেসের আসামি ছিলেন, এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে। এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা, এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপরে একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জি.কে. ঘোষকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অচ্ছুতভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি। এর আগে তো তারা করেছে। এটা করার কারণ হচ্ছে তাদেরকে যাতে পিডান দেওয়া হয়। मारो मुझे मारो मारो मुझे मारो मारो
नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है नहीं। এবং আমার ধারণা হবিগঞ্জ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিয়েন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে, এবং এরা যে ছাত্র দল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্র দল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্র দলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্র দলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন, কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্র দলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে যখন এখন সরকারি সংগঠন ছাত্র দলের, আমি তো বলবো ওয়ার্ড না শুধুমাত্র, এটা মহল্লা কমিটিতে এর চেয়ে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন, এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা এনিওয়ে প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন এরা সার্কিট হাউস এন্টাইটেলড। সাধারণ জনগণ হিসাবে হতে পারে তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এই মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ, এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে ধীরে বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই, কারণ হাদির সাউয়ামও হাদিমাদি ছিঁড়ে ফেলার, ওই বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মব করব। কিন্তু হাদি যখন নিহত হলো, তারপর আমরা দেখলাম যে জামাত সারা বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল একটা জানাজা শোডাউন দিল। এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপি কে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপির আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে, এবং এই চেষ্টার অংশ হিসেবে এরা এখন পর্যন্ত অবশ্য মায়ের খায় নাই, দু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আর একটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে, এবং ফেলে এদিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপিতে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন ওইখানের মধ্যে অনেক বেশি মাত্রায় যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে, তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাই হোক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না, এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কাইয়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভূঁইয়াকেও প্রার্থী করা হবে, যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে, এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল, কি যেন থাপড়াইবি ছাপা আর কিছু একটা গাল, মানে যাই হোক আপনার ওই ছড়াটা জানলে একটু কমেন্ট বক্সে দিয়ে দিন। ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনাও ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্র দল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের
কুশপুতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপির কয়েকজন নেতা উস্কানিমূলক ও প্রতিপক্ষকে অপমান করে বক্তব্য দেয়া গত 2 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের পর বিএনপির সিনিয়র নেতাদেরকেও চরম অপমান করে বক্তব্য দিতে তারা ছাড়ছে না। হবিগঞ্জের ঘটনার সূত্রপাত হয় এই কারণে। এনসিপির একটি সূত্র বলছে, দলটির কয়েকজন নেতার এমন লাগামহীন বক্তব্যে এরই মধ্যে দলটিতে কয়েক দফা ভাঙ্গন ধরলেও তারা লাগামহীন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রোববার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে যান। সকালের দিকে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় রাজনীতি, চাঁদাবাজি এবং প্রশাসনিক দখলের সমালোচনা করেন। বক্তব্যে এনসিপি নেতারা স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতার নাম উল্লেখ করে তাদের গুন্ডা বাহিনী এবং দখলদারিত্বের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করেন। স্থানীয় রাজনৈতিক সূত্র অনুযায়ী এনসিপি নেতাদের এই আক্রমণাত্মক ও নাম উল্লেখ করে দেওয়া বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আজমিরীগঞ্জের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলের দিকে হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভেতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্র দল ও যুব দলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছাতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন। সার্জিস আলম সোনালী ব্যাংকের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে ছাত্রদল ও যুব দলের উত্তেজিত নেতা কর্মীরা ব্যাংক ভবনের চারপাশ ঘেরাও করে ফেলে। তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। সোনালী ব্যাংকের ভিতরে প্রায় 1 ঘন্টা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয় সার্জিস আলম ও তার সঙ্গীদের। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে সরিয়ে রাত 8টার দিকে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা ও বিচারের দাবি ওঠে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করে বলেন, তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তার সন্ত্রাসী বাহিনী যারা শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে? সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে, তারা জিকে গৌসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গৌস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরীগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে।
এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক ও ইন্টারনেট কেবলে 3টি খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে আবৃত কুশপুতুল গলায় রশি দিয়ে ঝুলে রাখা হয়েছে। প্রতিটি কুশপুতুলের বুকে এনসিপির শীর্ষ 3 নেতার ছবি সংবলিত স্পষ্ট পোস্টার সাঁটানো ছিল। পুলিশ পরে নিশ্চিত করে ছবিগুলো ছিল বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের। সূত্রগুলো বলছে, এনসিপির কয়েকজন নেতা গত 2 বছর ধরে যেভাবে উস্কানিমূলক এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের অপমান করে বক্তব্য দিয়েছে, তাতে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ। ইউনূসের আমলে গোপালগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছিল। গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতার আক্রমণ থেকে এনসিপি নেতাদের বাঁচাতে গুলি করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সেনাবাহিনীর এপিসিতে করে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এনসিপির সেসব নেতাদের যারা একসময় সেনাবাহিনীর সমালোচনার মুখর ছিলেন। এর পরপরই এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে অপমান করে বক্তব্য দিলে সেখানেও হামলার শিকার হয়েছিল। সূত্রগুলো বলছে, এনসিপি নিজস্ব রাজনৈতিক অপরিণামদর্শিতা, কৌশলগত ভুল এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এই পরিস্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি। অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে, হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষী হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না। তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে, জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা বা এনসিপির একটি অংশ রাষ্ট্রীয় সুবিধা, সরকারি পদবি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ দেশের মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের উচ্চ মূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মৌলিক সংকটে তারা সাধারণ মানুষের পাশে নেই। গণমানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের কথা না বলে শুধু উচ্চ মার্গীয় রাষ্ট্রীয় সংস্কার ও প্রতিপক্ষ দমনের রাজনীতির ফলে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।